নমস্কার। বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ বেশ কিছুদিন ধরেই তো ঘনীভূত হচ্ছিল, তাই না? হ্যাঁ, ঠিকই। আর এখন সেটা রীতিমতো আলোচনার বিষয় হয়ে উঠেছে। মানে আবহাওয়ার পূর্বাভাস যা বলছে তাতে মনে হচ্ছে এটা খুব শীঘ্রই একটা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। নাম হবে মন্থা। একদম। আজ আমরা এই বিষয়টাই একটু গভীরে গিয়ে দেখব। মানে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটা প্রতিবেদনের উপর ভিত্তি করে। আচ্ছা। আমাদের লক্ষ্যটা কি? লক্ষ্য হলো এই নিম্নচাপটার এখন ঠিক কী অবস্থা, কিভাবে এটা ঘূর্ণিঝড়ের দিকে এগোচ্ছে, এর সম্ভাব্য শক্তি, গতিপথ এইগুলো জানা। আর সবচেয়ে জরুরি, পশ্চিমবঙ্গ বা অন্যান্য জায়গায় এর প্রভাব কতটা পড়তে পারে। হুম। প্রতিবেদনটা তো বলছে এটা ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার মানে তো পরিস্থিতি একটু মানে গম্ভীর। হ্যাঁ, ঠিকই বলেছেন। সাধারণ নিম্নচাপ থেকে যখন কোনো সিস্টেম গভীর নিম্নচাপে যায়, সেটা একটা বেশ গুরুত্বপূর্ণ পরিবর্তন। ও এর মানে হলো সিস্টেমটার কেন্দ্রে বাতাসের চাপ আরও কমেছে, আর মেঘের ঘূর্ণন, বাতাসের গতি দুটোই বেড়েছে। এটাকে আপনি বলতে পারেন ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আগের একটা বেশ শক্তিশালী ধাপ। আচ্ছা আচ্ছা। সমুদ্রে যদি পরিবেশ অনুকূল থাকে, এই পর্যায়ে থেকে খুব তাড়াতাড়ি সিস্টেমটা আরও শক্তি বাড়াতে পারে। তাহলে এর এখনকার অবস্থানটা ঠিক কোথায় আর এগোচ্ছে কিভাবে? আনন্দবাজারের প্রতিবেদনে কি বলছে? দেখুন, প্রতিবেদন অনুযায়ী এই গভীর নিম্নচাপটা এখন আছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। শেষ খবর অনুযায়ী গত ৬ ঘন্টায় প্রায় ১০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়েছে। পশ্চিম উত্তর পশ্চিম দিকে। হ্যাঁ, এর একদম সঠিক অবস্থান যদি বলতে হয়, আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ৬৫০ কিলোমিটার পশ্চিমে। ওহ, বেশ দূরে তাহলে এখনো। হ্যাঁ, কিন্তু উপকূলের দিকেই এগোচ্ছে। যেমন ধরুন, চেন্নাই থেকে ৭৯০ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে। কিন্তু বেশ বড়। এই যে পশ্চিম উত্তর পশ্চিম দিকে যাওয়াটা, এটা কি পূর্বাভাস অনুযায়ী হচ্ছে? এরপর কি হতে পারে? হ্যাঁ, এখনো পর্যন্ত তো এর গতিপথ মোটামুটি যা পূর্বাভাস ছিল সেটাই মেনে চলছে। আবহাওয়া দপ্তর তো জানাচ্ছে এই গভীর নিম্নচাপটার শক্তি আরও বাড়বে। বাড়বে? হ্যাঁ, মনে করা হচ্ছে আগামী ২৪ ঘন্টার মধ্যেই এটা আরও ঘনীভূত হয়ে একটা, যাকে বলে পুরোদস্তুর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আগামী ২৪ ঘন্টায়? হ্যাঁ, আর তখনই এর আনুষ্ঠানিক নাম হবে মন্থা। ঘূর্ণিঝড় হাওয়া মানেই তখন বাতাসের গতিবেগ ৬৩ কিলোমিটার প্রতি ঘন্টার সীমা ছাড়িয়ে যাবে। মন্থা এই নামটা বেশ অন্যরকম, তাই না? এই নামগুলো কিভাবে ঠিক হয়? মন্থা নামটার কি কোনো মানে আছে? হ্যাঁ, এইটা একটা বেশ মজার পদ্ধতি আছে। দেখুন, ভারত মহাসাগর আর তার আশেপাশের অঞ্চলের ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করে বিশ্ব আবহাওয়া সংস্থা WMO আর এসক্যাপ ইএসসিএপি এর সদস্য দেশগুলো পালা করে করে। ও আচ্ছা, ওই ধরনের কোনো সুন্দর গন্ধওয়ালা ফুল। সুন্দর সুগন্ধি ফুল। নামের সাথে ঝড়ের চরিত্রের তো কোনো মিলই নেই দেখছি। হাহা, একেবারেই না। হয়তো উদ্দেশ্যটা ঝড়ের ভয়াবহতা মনে করানো নয়, আসলে শনাক্ত করা যাতে সহজ হয়। হ্যাঁ, তা হতে পারে। কারণ একই সময় যদি একাধিক সিস্টেম তৈরি হয়, নাম দিয়ে তাদের ট্র্যাক করা বা সতর্কতা জারি করা অনেক সুবিধে হয়। কিন্তু হ্যাঁ, নামের মিষ্টত্ব আর ঝড়ের রুদ্ররূপ দুটো একেবারে বিপরীত। আচ্ছা, তাহলে এটা ঘূর্ণিঝড় মন্থাতে পরিণত হবে। হ্যাঁ, কিন্তু এর শক্তি কি এখানেই থেমে যাবে, নাকি আরও বাড়ার কথা বলছে? আপনি প্রবল ঘূর্ণিঝড়ের কথা বলছিলেন মনে হয়। ঠিক ধরেছেন। পূর্বাভাস কিন্তু বলছে মন্থা এখানেই থামবে না। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরেও এটা শক্তি বাড়াতে থাকবে। তাই নাকি? হ্যাঁ, হাওয়া অফিস জানাচ্ছে সিস্টেমটা প্রথমে উত্তর উত্তর পশ্চিম দিকে এগোবে, আর ২৮শে অক্টোবর মঙ্গলবার সকালের মধ্যে এটা আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। প্রবল ঘূর্ণিঝড়। সাধারণ ঘূর্ণিঝড় আর প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যে তফাৎটা ঠিক কোথায়? মানে বিপদ কতটা বাড়ে? তফাৎটা মূলত হাওয়ার গতিবেগে। যখন কোনো ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ থেকে ১১৭ কিলোমিটারের মধ্যে থাকে, তখন তাকে প্রবল ঘূর্ণিঝড় বলে। ও, ৮৯ থেকে ১১৭। হ্যাঁ, সাধারণ ঘূর্ণিঝড়ের যেটা ৬৩ থেকে ৮৮ কিমি ঘণ্টা চেয়ে এর শক্তি আর ধ্বংস করার ক্ষমতা স্বাভাবিকভাবেই অনেক বেশি। এই গতির বাতাস কাঁচা বাড়িঘরের যেমন ক্ষতি করে, তেমনি গাছপালা উপড়ে ফেলতে পারে,
বিদ্যুতের খুঁটি, যোগাযোগ ব্যবস্থা এগুলো সব বিপর্যস্ত করে দিতে পারে। তাই প্রবল ঘূর্ণিঝড়ের পূর্বাভাস কিন্তু যথেষ্ট চিন্তার বিষয়। তাহলে এই প্রবল ঘূর্ণিঝড় মন্থা ঠিক কখন আর কোথায় ল্যান্ডফল করতে পারে, মানে উপকূলে আছড়ে পড়তে পারে, আর তখনকার পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে? প্রতিবেদন অনুসারে পূর্বাভাস বলছে যে মঙ্গলবার রাতে অর্থাৎ ২৮শে অক্টোবর রাতে এই প্রবল ঘূর্ণিঝড়টা অন্ধ্রপ্রদেশের উপকূল পেরোতে পারে। মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশে? হ্যাঁ, নির্দিষ্ট করে বললে মছলিপত্তনম আর কাকিনাড়ার কাছে কলিঙ্গপত্তনমের মাঝখানের কোনো জায়গা দিয়ে এটা স্থলভাগে ঢোকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই ঢোকাটাকেই তো ল্যান্ডফল বলে। হ্যাঁ হ্যাঁ। সেই সময় উপকূল অঞ্চলে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ৯০ থেকে ১০০? শুধু তাই না, দমকা হাওয়া বা ঝাপটা হাওয়া যেটা হয় সেটা মাঝে মাঝে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টাও ছুঁয়ে ফেলতে পারে। ঘণ্টায় ৯০-১০০, দমকা ১১০। এটা তো খুবই বিপজ্জনক গতিবেগ উপকূল অঞ্চলের জন্য তো বটেই। মানে অন্ধ্রপ্রদেশের ওই অঞ্চলে তো তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা থাকছে। অবশ্যই ৯০ থেকে ১১০ কিমি ঘণ্টা বেগের হাওয়া মানেই তো সমুদ্রে বিশাল ঢেউ আছড়ে পড়া, নিচু এলাকা ভেসে যাওয়া, কাঁচা বাড়ি, পুরনো বাড়ি ভেঙে পড়া, বড় গাছ উপড়ে যাওয়া, উফ। বিদ্যুতে খুঁটি পাঁত হয়ে বা ভেঙে গিয়ে কারেন্ট চলে যাওয়া, মানে বহুক্ষণ ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা, এই সব কিছুরই প্রবল সম্ভাবনা। উপকূলের চাষবাসেরও ক্ষতি হতে পারে, বিশেষ করে যদি নোনা জল ঢুকে যায়। ঠিক। তাই অন্ধ্রপ্রদেশের ওই অঞ্চলের জন্য এটা একটা বড়সড় প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কতা। প্রশাসন নিশ্চয়ই এর মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে, যেমন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা বা উপকূলের মানুষদের দরকার পড়লে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া। তার মানে প্রভাবটা কি মূলত অন্ধ্রপ্রদেশেই সীমাবদ্ধ থাকবে, নাকি আশেপাশের রাজ্যগুলোতেও এর আঁচ লাগবে? দেখুন, ঘূর্ণিঝড়ের কেন্দ্র বা চোখটা যেখানে আছড়ে পড়ে সেখানে ক্ষতি সবচেয়ে বেশি হয়, এটা ঠিক, কিন্তু এর প্রভাবটা একটা বিরাট এলাকা জুড়ে পড়ে। ও। প্রতিবেদন অনুযায়ী অন্ধ্রপ্রদেশ ছাড়াও পাশের তামিলনাড়ু আর উড়িষ্যার কিছু অংশেও এর প্রভাব পড়ার সম্ভাবনা আছে। কোথাও হয়তো খুব ভারী বৃষ্টি হবে, কোথাও ঝোড়ো হাওয়া বইবে। হ্যাঁ। আর পশ্চিমবঙ্গ, আমাদের এখানে কি অবস্থা হতে পারে? হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গও কিন্তু এর প্রভাব থেকে মুক্ত নয়। তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঠিক কী ধরনের প্রভাবের কথা বলছে? কোন কোন জেলায় সতর্কতা আছে? আনন্দবাজারের প্রতিবেদন যেটা জানাচ্ছে, সরাসরি ঘূর্ণিঝড়ের ধাক্কাটা না লাগলেও এর প্রভাব পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ভারী থেকে অতি ভারী? হ্যাঁ, মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলোতেই এই প্রভাবটা বেশি পড়বে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে পড়ছে আপনার হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, এই সব জেলায়। বাপরে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাই তো। হ্যাঁ, এই জেলাগুলোতে মঙ্গল আর বুধবার নাগাদ ভালো রকম বৃষ্টির পূর্বাভাস আছে। কলকাতা শহরের জন্য কি আলাদা করে কিছু বলা হয়েছে? হ্যাঁ, কলকাতার জন্য সতর্কতা আছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা আর তার আশেপাশে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। শুধু বৃষ্টি? না, শুধু বৃষ্টি না, সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ৩০ থেকে ৪০ কিমি ঘন্টা? হ্যাঁ, এই গতিবেগের হাওয়া হয়তো প্রবল ঘূর্ণিঝড়ের মতো ভয়ঙ্কর নয়, কিন্তু শহরের পরিবেশে এটাও সমস্যা করতে পারে। ধরুন গাছের ডাল ভাঙল বা হোর্ডিং খুলে পড়ল বা যান চলাচলে অসুবিধা হলো। আর ভারী বৃষ্টি হলে তো জল জমার ভয় আছেই। ঠিক তাই, জল জমার আশঙ্কা তো থাকছেই। এই প্রভাব কি শুধু দক্ষিণবঙ্গে? উত্তরবঙ্গের ব্যাপারে কিছু বলা হয়েছে? প্রতিবেদনে উত্তরবঙ্গের কয়েকটা জেলার কথাও উল্লেখ করা হয়েছে, সেখানেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। তার মানে মন্দার পরোক্ষ প্রভাব কম বেশি পুরো পশ্চিমবঙ্গ জুড়েই পড়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তাহলে পুরো বিষয়টা যদি দেখি, একটা নিম্নচাপ খুব কম সময়ে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হলো এবং আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় হয়ে উপকূলের দিকে আসছে। এত তাড়াতাড়ি শক্তি বাড়ানোর কারণ কি হতে পারে? দেখুন, ঘূর্ণিঝড় তৈরি হওয়া আর তার শক্তি বাড়ার জন্য কিছু নির্দিষ্ট পরিবেশ লাগে। যেমন সমুদ্রের জলের ওপরের দিকের তাপমাত্রা বেশ গরম থাকতে হয়, সাধারণত ২৬.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি। ও আচ্ছা। বাতাসে যথেষ্ট জলীয় বাষ্প থাকতে হয়,
আর অ্যাটমসফিয়ারের ওপরের দিকে বাতাসের গতি এমন থাকতে হয় যাতে ঝড়টা সোজা ওপরের দিকে বাড়তে পারে। বঙ্গোপসাগরে এই সময়টায় মানে বর্ষার পর প্রায়ই এই অনুকূল পরিস্থিতি তৈরি হয়। সমুদ্রের জল বেশ গরম থাকে, যা ঘূর্ণিঝড়কে দরকারি শক্তি বা ফুয়েল যোগায়। মনে হচ্ছে মুন্থার ক্ষেত্রেও এই সব উপাদানগুলো একদম অনুকূল অবস্থায় আছে, তাই এটা এত তাড়াতাড়ি শক্তি বাড়াতে পারছে। আর এই যে এত তাড়াতাড়ি এগোচ্ছে আর শক্তি বাড়াচ্ছে, এটাই কি মঙ্গলবার রাতে অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার পূর্বাভাসকে আরও জোরালো করছে? হ্যাঁ, সিস্টেমটার গতিবিধি আর শক্তি বাড়ানোর হার দেখেই তো আবহাওয়াবিদরা এর পরের পথ আর তীব্রতা অনুমান করেন। এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে মঙ্গলবার রাতে ওই নির্দিষ্ট অঞ্চলে ল্যান্ডফলের পূর্বাভাসটা বেশ নিশ্চিত বলেই মনে হচ্ছে। আর সেই সময় যে বাতাসের গতিবেগের কথা বলা হচ্ছে ৯০ থেকে ১০০ কিমি ঘণ্টা, দমকা ১১০, তা সত্যিই খুব চিন্তার আর ব্যাপক প্রস্তুতির দরকার। মৎস্যজীবীদের জন্য যে সমুদ্রে যাওয়াটা সাংঘাতিক বিপজ্জনক হবে তা তো বলাই বাহুল্য। নিশ্চয়ই ইতিমধ্যেই তাদের জন্য সতর্কতা জারি হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদিও সরাসরি অতটা ঝড় আসছে না, তবুও ভারী বৃষ্টি আর ৩০-৪০ কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া, এটাও তো হালকাভাবে নেওয়ার মতো নয়, তাই না? বিশেষ করে যখন দক্ষিণবঙ্গের এতগুলো জেলা আর কলকাতাও এর আওতায় পড়ছে। একদমই হালকাভাবে নেওয়া উচিত নয়। এই পরোক্ষ প্রভাবগুলো কিভাবে জীবনযাত্রাকে প্রভাবিত করতে পারে? দেখুন, ভারী বৃষ্টির জন্য শহরে জল জমে যেতে পারে, যা ট্রাফিক ব্যবস্থাকে একেবারে থামিয়ে দিতে পারে। বহু মানুষ সময়মতো কাজে বা বাড়ি ফিরতে পারবেন না। ঠিক। গ্রামে চাষের ক্ষতি হতে পারে, বিশেষ করে যদি ধান পাকার সময় হয়ে থাকে। নিচু এলাকার জল ঢুকে মানুষের জীবনযাত্রা ব্যাহত হতে পারে। আর ৩০-৪০ কিমি বেগের বাতাসও কিন্তু দুর্বল গাছ বা বিদ্যুতের তারের জন্য বিপজ্জনক হতে পারে। তা তো বটেই। সব মিলিয়ে সরাসরি ঘূর্ণিঝড়ের প্রভাব না পড়লেও এই পরোক্ষ প্রভাবগুলো কিন্তু যথেষ্ট ভোগান্তি দিতে পারে এবং অর্থনৈতিক ক্ষতিও করতে পারে। তাই যে জেলাগুলোকে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে, সেখানকার প্রশাসন আর সাধারণ মানুষ সকলকেই যথেষ্ট সতর্ক থাকতে হবে। তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে নিই, মূল বিষয়গুলো কি দাঁড়াচ্ছে? হ্যাঁ, বলুন। প্রথমত, বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা তৈরি হয়েছিল সেটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আর এখন পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। মনে হচ্ছে আরও শক্তি বাড়াবে। ঠিক। দ্বিতীয়ত, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এর ঘূর্ণিঝড় মন্থাতে পরিণত হওয়ার খুব সম্ভাবনা। নামটা থাইল্যান্ডের দেয়া, মানে সুন্দর ফুল, যদিও চরিত্রটা উল্টো। হ্যাঁ। তৃতীয়ত, শুধু ঘূর্ণিঝড় নয়, মঙ্গলবার সকালের মধ্যে এটা আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড় হতে পারে, মানে এর ক্ষমতা আরও বাড়বে। একদম। চতুর্থত, পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার রাতেই এটা অন্ধ্রপ্রদেশের উপকূলে সম্ভবত মছলিপত্তনম আর কালিঙ্গাপত্তনমের মাঝে কোথাও আছড়ে পড়বে। ল্যান্ডফলের সময় হাওয়ার গতিবেগ ৯০-১০০ কিমি ঘণ্টা, দমকা ১১০ পর্যন্ত হতে পারে, যা মারাত্মক ক্ষতি করতে পারে। খুবই আশঙ্কার। পঞ্চমত, এর প্রভাব শুধু অন্ধ্রপ্রদেশেই নয়, তামিলনাড়ু, ওড়িশা আর বিশেষ করে পশ্চিমবঙ্গের একটা বড় অংশ এর দ্বারা প্রভাবিত হবে। হ্যাঁ। ষষ্ঠত, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সরাসরি ঝড়ের আঘাত না এলেও দক্ষিণবঙ্গের অনেকগুলো জেলায় হাওড়া, ২ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ আর কলকাতাতেও মঙ্গল থেকে বৃহস্পতিবার ভারী বৃষ্টি আর ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস আছে। উত্তরবঙ্গের কিছু জেলাতেও হালকা থেকে মাঝারি বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। ঠিক বলেছেন। সুতরাং মোদ্দা কথা হলো, একটা বেশ শক্তিশালী ঘূর্ণিঝড় উপকূলের দিকে এগিয়ে আসছে আর তার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব একটা বিরাট এলাকার মানুষের জীবনে পড়তে চলেছে। এরকম পরিস্থিতিতে সবচেয়ে জরুরি বিষয় হল দুটো। প্রথমত, একদম আতঙ্কিত হবেন না। দ্বিতীয়ত, ক্রমাগত সরকারিভাবে যে তথ্য আসছে, বিশেষ করে ভারতীয় আবহাওয়া দপ্তর বা আইএমডি যা বলছে, সেগুলোর ওপর নজর রাখুন আর সেই অনুযায়ী চলুন। উপকূল অঞ্চলের মানুষের জন্য প্রশাসনিক নির্দেশ মেনে নিরাপদ জায়গায় যাওয়া বা দরকারি ব্যবস্থা নেওয়াটা খুব জরুরি। মৎস্যজীবীদের তো কোনো মতেই সমুদ্রে যাওয়া চলবে না। অবশ্যই। আর এটাও মনে রাখতে হবে, ঘূর্ণিঝড় সরাসরি যেখানে লাগছে তার থেকে দূরে থাকলেও ভারী বৃষ্টি বা ঝোড়ো হাওয়ার জন্য নানা সমস্যা হতে পারে। তাই সেই অনুযায়ী মানসিক এবং বাস্তবিক প্রস্তুতি রাখাটাই বুদ্ধিমানের কাজ। আলোচনা শেষ করার আগে একটা বিষয় একটু ভাবার জন্য রেখে যাই। বলুন। আমরা দেখলাম
ঘূর্ণিঝড়টার মূল আঘাতটা আসছে অন্ধ্রপ্রদেশ উপকূলে, কিন্তু তার প্রভাব পড়ছে কয়েকশো কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গ পর্যন্ত। মানে ভারী বৃষ্টি, মাঝারি ঝোড়ো হাওয়া, এইসব। হ্যাঁ, যখন একটা প্রাকৃতিক দুর্যোগের কেন্দ্রবিন্দু এক জায়গায় থাকে তখন তার শক্তিটা ওখানেই বেশি বলে মনে হয়। কিন্তু এই যে দূরের অঞ্চলগুলোতে পরোক্ষ প্রভাবগুলো এসে পড়ে, যেমন ধরুন টানা ভারী বৃষ্টি বা দিনের পর দিন ঝোড়ো হাওয়া, এগুলো কি শুধু তখনকার মতো সমস্যা তৈরি করে, নাকি সেখানকার স্থানীয় অর্থনীতি, চাষবাস, পরিকাঠামো, এমনকি মানুষের মানসিক স্বাস্থ্যের ওপরেও কোনো দীর্ঘমেয়াদী বা অপ্রত্যাশিত চাপ তৈরি করতে পারে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পরোক্ষ প্রভাবগুলোর গভীরতা আর তার লম্বা সময়ের ফলাফল নিয়ে হয়তো আমরা ততটা ভাবি না, যতটা ভাবি সরাসরি যেখানে ঝড় আছড়ে পড়ছে সেখানকার ক্ষতি নিয়ে। এই দিকটা বোধহয় আরও গভীরে ভাবার জায়গা আছে, তাই না? অবশ্যই খুবই প্রাসঙ্গিক একটা চিন্তা।